সুপ্রিম কোর্ট শতপ্রণোদিত পদক্ষেপ করে আরজি করের মামলা শুনছে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চে বৃহস্পতিবারও সেই মামলার শুনানি ছিল। হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ করেছে ফের শীর্ষ আদালত। সেই অনুরোধের পর শুক্রবার থেকে ছবিটা বদলাবে বলে আশা করেছিলেন অনেকেই। মনে করা হয়েছিল আন্দোলনরত চিকিৎসকেরা কাজে ফিরবেন, কিন্তু পশ্চিমবঙ্গের ছবিটা বদলাচ্ছে না। কর্মবিরতি এখনই তুলে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। রাজ্যের সব সরকারি হাসপাতালেই কর্মবিরতি চলবে। বৃহস্পতিবার রাতে জেনারেল বডি বৈঠকের পরে আন্দোলনকারীদের তরফ থেকে জানানো হয়, ঘটনার সঙ্গে যুক্তদের সকলকে গ্রেপ্তার করার আগে পর্যন্ত সুবিচার হবে না। মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বুধবার অর্থাৎ 28শে আগস্ট বিকেল 4:30 নাগাদ ওই বৈঠক হবে। বৃহস্পতিবার রাতে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব BP গোপালিক। আরজি কর কাণ্ডের পরে এই প্রথম মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মমতা। ওই দিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। মুখ্য সচিব জানিয়েছেন ওই দিন বৈঠকে সভাপতিত্ব করবেন মুখ্যমন্ত্রী। প্রত্যেক মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের ওই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়াও অতিরিক্ত মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ দপ্তর, পার্বত্য বিষয়ক দপ্তর, ভূমি সংস্কার দপ্তর, উদ্বাস্তু, ত্রাণ, পুনর্বাসন দপ্তরের আধিকারিকদেরও ওই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী। চিঠিতে তিনি লিখেছেন, দেশে ধর্ষণ এবং খুনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। রোজ গড়ে 90টা করে ধর্ষণের ঘটনা হচ্ছে। এই ধরনের গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর ঘটনা বন্ধ করতে অবিলম্বে কড়া আইন আনা প্রয়োজন। ওই চিঠিতে আরও দাবি করা হয়েছে, ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে এই ধরনের ঘটনার দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে শাস্তি নিশ্চিত করার বিষয়টিও রাখা হোক এই আইনে। ঘটনা ঘটার 15 দিনের মধ্যে বিচার শেষ করার দাবিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখযোগ্যভাবে বৃহস্পতিবারই, তার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে এক পোস্ট দিয়ে লিখেছিলেন, এমন কঠোর ধর্ষণ বিরোধী আইন আনতে হবে যা ঘটনার 50 দিনের মধ্যে অপরাধীকে চিহ্নিত করে দোষী সাব্যস্ত করা নিশ্চিত করবে এবং তাতে দোষীকে কঠোরতম সাজা দেওয়ার নিদান থাকবে। আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে শিয়ালদা আদালতে গেল CBI। তার পলিগ্রাফ পরীক্ষার আবেদন জানানো হয়েছে। সন্দীপ ছাড়াও আরও 5 জনের পলিগ্রাফ পরীক্ষার আবেদন জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। তাদের মধ্যে রয়েছেন আরজি কর হাসপাতালের 4 জন চিকিৎসক পড়ুয়া। এছাড়া আরজি কর কাণ্ডে ধৃতের এক ঘনিষ্ঠের পলিগ্রাফ পরীক্ষাও করতে চেয়েছেন গোয়েন্দারা। যার পলিগ্রাফ পরীক্ষার আবেদন জানানো হচ্ছে, তার সম্মতি ছাড়া ওই পরীক্ষা করা যায় না। পলিগ্রাফ পরীক্ষা থেকে প্রাপ্ত তথ্য আদালতে প্রমাণ হিসেবেও গ্রাহ্য হয় না। এতে তদন্তের সুবিধে হয় মাত্র। সেই প্রক্রিয়ায় আবেদন জানিয়েছে CBI শিয়ালদহ আদালতে। সকাল 10টার পরেই থানায় জেনারেল ডায়েরি হয়ে গিয়েছিল, কিন্তু অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হতে হতে রাত 11:30 বেজে যায়। কেন এত দেরি? 13.5 ঘন্টা ধরে কি করছিল পুলিশ? সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি চলাকালীন এই প্রশ্নগুলির মুখোমুখি হতে হয়েছে রাজ্য সরকারকে। সে বিষয়ে একটা বিবৃতি দিয়ে বিভ্রান্তি দূর করলেন রাজ্যের আইনজীবী সঞ্জয় বসু। রাজ্যের তরফে আদালতে জানানো হয়েছে, 9 আগস্ট সকাল 10টা 10 মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনায় টালা থানায় জেনারেল ডায়েরি করা হয়েছিল। তারপর সেখানকার আধিকারিক ঘটনাস্থলে পৌঁছান। বিধি মেনে তারপরেই দায়ের করা হয়েছিল অস্বাভাবিক মৃত্যু বা আনন্যাচারাল ডেথের মামলাটি। দুপুর 1:45 ইউডি মামলা হয়েছিল, কিন্তু পুলিশের খাতায় তা নথিভুক্ত হতে সময় লেগেছে মাত্র। এতে তদন্তের কোনো ক্ষতি হয়নি। সারাদিন কাজ সেরে মৃত চিকিৎসকের দেহ পরিবারের হাতে তুলে দিতে রাতে থানায় ফেরেন সংশ্লিষ্ট আধিকারিক। তারপর তিনি অস্বাভাবিক মৃত্যুর মামলাটি খাতায় নথিভুক্ত করেন। সেই কারণে বিভ্রান্তি তৈরি হয়েছে, কারণ পুলিশের খাতায় মামলা নথিভুক্তিকরণের সময় হিসেবে রাত 11:30 দেখাচ্ছে, যদিও দুপুরেই মামলা হয়ে গিয়েছে। পরপর 7 দিন, টানা 7 দিন ধরে 87 ঘন্টা আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে জেরা করেছে CBI।
বৃহস্পতিবারও সিবিআই দপ্তরে হাজিরা দিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এদিন বেলা 10:18 সিজিও কমপ্লেক্সে যান আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বার হলেন প্রায় 11.5 ঘন্টা পরে রাত 9:45 নাগাদ। এই নিয়ে টানা 7 দিন সিবিআই এর তদন্তকারী আধিকারিকদের মুখোমুখি সন্দীপ। আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় গত শুক্রবার থেকে প্রতিদিন সিবিআই অফিসে হাজিরা দিচ্ছেন তিনি। দীর্ঘক্ষণ ধরে চলছে জিজ্ঞাসাবাদ ও তথ্য সংগ্রহ পর্ব। বুধবার রাতে আরজি করের প্রাক্তন অধ্যক্ষের গাড়িতেও তল্লাশি চালিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। জিজ্ঞাসাবাদ করা হয়েছে সন্দীপের গাড়ির চালককেও। আজ থেকে ফের চালু হচ্ছে শিলিগুড়ি থেকে সিকিমগামী 10 নম্বর জাতীয় সড়ক। যদিও সব রকমের যানবাহন চলাচলের ব্যাপারে এখনই নির্দেশিকা জারি করা হয়নি। ধসের কারণে শেষ কয়েক সপ্তাহ ধরে জাতীয় সড়ক দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়েছিল। সমস্যায় পড়েছিলেন পর্যটক থেকে শুরু করে নিত্যযাত্রীরা। জাতীয় সড়ক আংশিক চালু করার কারণে কিছুটা সুরাহা হবে বলেই মনে করা হচ্ছে। বৃহস্পতিবার কালিম্পংয়ের জেলা শাসক সুব্রমণিয়ন টি নতুন নির্দেশিকা জারি করেছেন। আপাতত জাতীয় সড়ক দিয়ে ছোট গাড়ি ও 32 আসন বিশিষ্ট বাসগুলো চালানো যাবে বলে জানানো হয়েছে। তবে জাতীয় সড়ক হয়ে ভারী গাড়ি, পণ্যবাহী গাড়ি চালানো যাবে না। সেই গাড়িগুলোকে গরুভাতান লাভা রুট হয়ে চলাচল করার কথা বলা হয়েছে। শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পরে গ্রেপ্তার করা হয়েছে তার আমলের অনেক নেতাকে। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে আছেন হাসিনা মন্ত্রিসভার কয়েকজন সদস্য। এই সঙ্গে আত্মগোপন করে আছেন আওয়ামী লীগের অনেক নেতাই। চলতি মাসে সেখানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পরে এখন অনেকেই এর জন্য পুরো দায় চাপাতে চাইছেন হাসিনার ওপরেই। তাদের দাবি ওই 4 জন হলেন হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তাদের দাবি সেই গোষ্ঠীটি হাসিনাকে বাস্তব অবস্থা বুঝতে দেয়নি। ওই 4 জনের কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে। সেই 4 জনের ওপর হাসিনার অন্ধবিশ্বাস ছিল, কিন্তু তাদের জন্য হাসিনা তার সহজাত রাজনৈতিক প্রজ্ঞা হারিয়েছিলেন বলেও তারা জানান।